তো স্ক্রিন তো দেখা যাচ্ছে, তাই না? সমস্যা নাই। এই চ্যাপ্টারটা কি পড়ছো আগে? এই যে ফিজিক্স, আজকে তো আমরা মডার্ন ফিজিক্স শুরু করব। আধুনিক পদার্থবিজ্ঞান, অষ্টম অধ্যায়, 8 নম্বর চ্যাপ্টারটা। আচ্ছা। তোমাকে যে বলছিলাম যে ওই যে ইয়াগুলো আগের অধ্যায়গুলো রিভিশন দিতে দিচ্ছ কি? হ্যাঁ, নিউক্লিয়ার ফিজিক্স, পদার্থ, ওটা সহজ চ্যাপ্টার, ওটা তো অনেকটা। হ্যাঁ, ওয়ান শট করলেই হবে। ওই যে ওয়ান শট ক্লাস তো পাওয়া যায় বিভিন্ন, দেখবা হচ্ছে ইয়া সহজ চ্যাপ্টার, ওটা হচ্ছে তোমার কেমিস্ট্রির সাথে মিল আছে। chemistry, বোর বোর মডেল, রাদারফোর্ড মডেল, এগুলো নিয়ে জাস্ট ফিজিক্স পার্টটা ওখানে বেশি ফোকাস করে। যাই হোক, আজকে আমরা যে চ্যাপ্টারটা শুরু করবো সেটার নাম হচ্ছে আধুনিক পদার্থবিজ্ঞান, মডার্ন ফিজিক্স, বুঝতে পারতেছো? তো আমরা যদি সাল ওয়াইজ আগাই, আমাদের 1900 সাল পর্যন্ত যে ফিজিক্সটা আমরা পড়তেছিলাম এতদিন, এটা আসলে 1900 সাল পর্যন্ত যে ফিজিক্সটা সেটা মানে হলো, মানে শুরু থেকে 1900 সাল পর্যন্ত যে তৈরি হচ্ছিল। এবং ফিজিক্স এর বেশিরভাগ অংশ যদি তুমি নিউটনের নাম শুনছো, মানে নিউটন আসলে সবকিছু আসলে কন্ট্রোল করতেছে। তারপরে 1900 সালের পরে থেকে মানে ফিজিক্সে একটা পুরা বিরাট একটা পরিবর্তন আসা শুরু করে। ম্যাক্সওয়েল, তারপর হচ্ছে 1900 সালের পরে মানে বিংশ শতাব্দীতে ম্যাক্সওয়েল, তারপর আইনস্টাইন, ডিব্রগলি, হ্যাঁ, এদিকে হচ্ছে তোমার আরো কে কে জানো, প্লাঙ্ক। এরা আসলে ফিজিক্সে একটা রেভলিউশন নিয়ে আসে। এরা একটা ফিজিক্সের নতুন একটা কি বলো দরজা খুলে দেয়। ওটা ওদের যে তত্ত্বগুলা, সেগুলো হচ্ছে মডার্ন ফিজিক্স এর মধ্যে পড়ে আর কি। যেমন মডার্ন ফিজিক্স এর মধ্যে আমরা পড়বো হলো আইনস্টাইনের যে স্পেশাল, আইনস্টাইনের থিওরি অফ রিলেটিভিটি, তারপর কোয়ান্টাম তত্ত্ব, তারপর হলো ডি ব্রগলি তরঙ্গ তত্ত্ব, হ্যান ত্যান হ্যান ত্যান, এগুলো পড়বো। ঠিক আছে? ওকে। তো উম, আমাদের পড়া লাগবে হচ্ছে থিওরি অফ রিলেটিভিটি। এটা শুরুতে আমরা পড়বো, মানে আইনস্টাইনের যে থিওরি অফ রিলেটিভিটি এটা ছিল, এবং এটা জন্মটা কিভাবে হলো সেটাও আমরা দেখবো, যে উনি কিভাবে দিছিল। এবং আইনস্টাইনকে আসলে আমরা এটার জন্য জানি, তাই না, যে উনি থিওরি অফ রিলেটিভিটির জন্য দিছিলেন। তবে উনি নোবেল কিন্তু অন্য একটা জিনিসের জন্য পাইছিলেন। নোবেল প্রাইজ কিন্তু থিওরি অফ রিলেটিভিটির জন্য তাকে দেওয়া হয়নি, তাকে দেওয়া হয়েছিল হচ্ছে তোমার, আমরা পড়বো সেটাও পড়বো আজকে, মানে এই চ্যাপ্টারে, সেটা হচ্ছে আলোর তড়িৎ ক্রিয়া। হ্যাঁ, ফোটো ইলেকট্রিক ইফেক্ট অফ লাইট, সেই পরীক্ষাটার জন্য তাকে নোবেল প্রাইজ দেওয়া হয়েছিল। Okay? সেটা যদিও খুব মানে নর্মাল সাধারণ মানুষরা সেটা জানে না, কিন্তু এটা, তা এখন পার্থক্যটা কি, যে নিউটনিয়ান মেকানিক্সে বা নিউটনের যেই এই বলবিদ্যাটা আছে সেখানে আমরা কি জানি, যে আমাদের তিনটা মৌলিক রাশি আছে। মৌলিক রাশি মানে এরা চেঞ্জ হবে না, যা কিছু হোক এতে কোনো চেঞ্জ নাই। কি জিনিস? স্থান, কাল এবং ভর। হ্যাঁ, মানে স্থান, কাল ও ভর, টাইম, তারপর হচ্ছে তোমার এম, আর হচ্ছে তোমার হচ্ছে কোনো কিছু স্পেস আর কি। এইগুলো কোনো চেঞ্জ নাই। হ্যাঁ, তো বললো যে স্থান, কাল, ভদ্র ধ্রুব থাকবে চিরায়ত বলবিদ্যা বা নিউটনিয়ান মেকানিক্স। কিন্তু আইনস্টাইন এসে বললো যে এগুলো কোনো কিছুই পরম না, এগুলো সবই আপেক্ষিক। মানে আমরা যে ভরটা মাপতেছি বা টাইমটা মাপতেছি, এটাও বলে আপেক্ষিক। এখন যে কিভাবে আপেক্ষিক হয় এটা তাহলে দেখা লাগবে। সো এই সবই কিছু নিয়ে আসলে আমাদের আপেক্ষিক তত্ত্ব। ঠিক আছে? তো সেটা শুরু করার আগে আমাদের একদম শুরু থেকে তাহলে একদম স্টার্ট করতে হবে। তো শুরুতে আমরা আমাদের জানতে হবে প্রসঙ্গ কাঠামো কাকে বলে। প্রসঙ্গ কাঠামো কাকে বলে এটা তো নতুন করে বলার জিনিস না, তুমি গতিবিদ্যা চ্যাপ্টারে পড়ে আসছো। প্রসঙ্গ কাঠামো কি জিনিস? যে আমরা মেজারমেন্ট যদি করতে চাই তাহলে কোনো কিছু তো প্রসঙ্গ কাঠামো বা ওই যে কি বলে রেফারেন্স পয়েন্ট ছাড়া কোনো কিছু আমরা মাপতে পারবো না। পারবো কি? এটা সম্ভব না। আমাদের তো একটা রেফারেন্স পয়েন্ট লাগবে, তাই না? একটা রেফারেন্স লাগবে। তো সেই রেফারেন্সটা হলো প্রসঙ্গ কাঠামো, যার সাপেক্ষে আমরা পরিমাপ গুলো করে থাকি। ঠিক আছে? বা কোনো কিছু গতি বা স্থিতি বর্ণনা করার জন্য আমাদের এই প্রসঙ্গ কাঠামো দরকার।
তো এটা ওইটাই যেটা তুমি জানো সেটাই, হ্যাঁ, নতুন করে কিছু নাই এখানে। এখন যেটা হয়তো পড়া হয় নাই সেটা হচ্ছে এরপরে যেটা আসছে প্রসঙ্গ কাঠামোর প্রকারভেদ, জড় প্রসঙ্গ কাঠামো এবং অজড় প্রসঙ্গ কাঠামো। ঠিক আছে, এটা প্রয়োজন হয়নি এই জন্য হয়তো পড়ানো হয়নি, নাকি গতিবিদ্যা চ্যাপ্টার ছিল আমার ঠিক মনে নাই। রাইসা ছিল কি? সম্ভবত ছিল না, যাই হোক। তো জড় প্রসঙ্গ কাঠামো এবং অজড় প্রসঙ্গ কাঠামোর মধ্যে পার্থক্য কি? প্রসঙ্গ কাঠামোকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। সো জড় প্রসঙ্গ কাঠামো বা অজড় প্রসঙ্গ কাঠামোটা আসবে তখন যখন আমরা আসলে একাধিক প্রসঙ্গ কাঠামো নিয়ে চিন্তা করতেছি। ধরো তোমার কাছে একটা অবজেক্ট আছে, সেটার গতি বা স্থিতি তুমি মেজার করবা এবং বিভিন্ন ভিন্ন রেফারেন্সের সাপেক্ষে মেজার করবা। তো এখন ধরো আমি যে কোনো দুইটা রেফারেন্স নিলাম, এই দুইটা রেফারেন্স পরস্পরের সাপেক্ষে কি জড় প্রসঙ্গ কাঠামো নাকি অজড় প্রসঙ্গ কাঠামো, সেটা আমরা বুঝবো কিভাবে? ঠিক আছে, তো এইটা হচ্ছে আমরা যদি এই ছোট একটা ইয়ার মধ্যে বুঝতে চাই, সেটা হলো ধরো আমরা জড় প্রসঙ্গ কাঠামো জানতে চাচ্ছি। সেটা কি? যে এস আর এস প্রাইম দুইটা প্রসঙ্গ কাঠামো নিলাম। ঠিক আছে, প্রসঙ্গ কাঠামো মানে হচ্ছে ধরো এটা আমি নিলাম এক্স, এটা হচ্ছে ওয়াই, এটা হচ্ছে ঠিক আছে এক্স প্রাইম, ওয়াই প্রাইম না, এক্স ওয়াই জেড। আর এস প্রাইম যেহেতু, তাহলে এটাকে আমি নিচ্ছি এক্স প্রাইম, কি হয় না হচ্ছে, হলো তো ওয়াই প্রাইম জেড প্রাইম। ওকে, তো এখন হচ্ছে তুমি কি করবা? এস আর এস প্রাইম দুটো আলাদা প্রসঙ্গ কাঠামো। তো আমি মনে করতেছি ধরো এই যে এই এস প্রাইম কাঠামোটা না ভি বেগে গতিশীল, আর এটা স্থির, এটা কোনো বেগ নেই। স্থির। তো এস আর এস প্রাইম এই দুইটা পরস্পরের জড় প্রসঙ্গ কাঠামো বলবো আমি। কেন জড় প্রসঙ্গ কাঠামো বলবো? কারণ এস এর সাপেক্ষে এস প্রাইমের যে বেগটা, মানে এদের মধ্যে যে তুমি আপেক্ষিক বেগ চিন্তা করো, আপেক্ষিক বেগ তো বুঝো, যে নিজের বেগটা বিয়োগ করে দিতে আসে, সেটা হচ্ছে কনস্ট্যান্ট, মানে আপেক্ষিক বেগটা চেঞ্জ হচ্ছে না। ঠিক আছে, মেইন কথা হলো দুইটা প্রসঙ্গ কাঠামোর মধ্যে পরস্পরের আপেক্ষিক বেগ যদি কনস্ট্যান্ট থাকে অথবা শূন্য হয়, তাহলে সেটা হচ্ছে জড় প্রসঙ্গ কাঠামো। ঠিক আছে, বুঝতে পারছি? মানে তোমার যদি আপেক্ষিক বেগটা কনস্ট্যান্ট আর হচ্ছে শূন্য হয়, তাহলে ওই দুটো হচ্ছে মানে হচ্ছে কি বলবো, জড় প্রসঙ্গ কাঠামো। যেরকম উদাহরণ কি? উদাহরণ হচ্ছে ধরো হচ্ছে একটা তুমি এখানে দাঁড়ায় আছো, তুমি কিছু একটা মেজার করবা। ঠিক আছে, ধরো আকাশে একটা প্লেন উড়ে যাচ্ছে, তুমি সেই প্লেনের গতি মেজার করবা। আবার এখানে একজন ধরো একটা গাড়িতে চড়ে যাচ্ছে। ঠিক আছে, একজন ধরো একটা গাড়িতে এখানে চড়ে যাবে, সে এই গাড়িতে আছে, সে ওই আকাশের যে প্লেনের গতি মাপবে। সো এই গাড়ির যে বেগটা সেটা একটা সমবেগে যাচ্ছে, গাড়ির যে বেগটা সেটা পরিবর্তন হচ্ছে না। ঠিক আছে, সমবেগ, কি বেগ? সমবেগ। তাহলে তুমি তোমার জন্য এ এবং এর জন্য তুমি, এই তোমরা দুজন হচ্ছে জড় প্রসঙ্গ কাঠামো। ঠিক আছে, বুঝতে পারছি? এটাকে ইংরেজিতে বলে ন- আহ, কি বলে, নন ইনার্শিয়াল ফ্রেম। মেইন কথা এটা। তো মেইন কথা হলো যে ধরো ভূমিতে আছি, আমরা সবাই ভূমিতে আছি। তো ভূমিতে থাকাকালে যতগুলা বস্তু সমবেগে আছে, সমবেগে ওদের বেগের কোনো পরিবর্তন হচ্ছে না, তাহলে ওরা সবাই পরস্পরের সাপেক্ষে আহ জড় প্রসঙ্গ কাঠামো। ঠিক আছে, এখন অজড় প্রসঙ্গ কাঠামো কাকে বলে? অজড় প্রসঙ্গ কাঠামো মানে হলো ধরো এম, এম হচ্ছে একটা প্রসঙ্গ কাঠামো ধরলাম এটা। এটার জন্য আমরা এভাবে চিন্তা করতে পারি, এক্স আছে, ওয়াই আছে, জেড আছে, আর এটার জন্য হচ্ছে এক্স প্রাইম, ওয়াই প্রাইম, জেড প্রাইম। এখন কি হলো, এইটা হচ্ছে এ, একটা ত্বরণ আছে এটা, এই এম প্রাইম যে প্রসঙ্গ কাঠামোটা ওটা ত্বরণে চলতেছে। মানে মনে করো যে ওই একই উদাহরণ, যে তুমি দাঁড়ায় আছো আর ওই একই ধরো গাড়ি, এবার এই গাড়িটা এ ত্বরণে আছে। ঠিক আছে, গাড়িটা আছে এই ত্বরণে। তা এখন গাড়িটা তুমি যদি কোনো কিছু ধরো প্লেনের ওই গতিটাই মাপতে যাচ্ছ, প্লেন একটা উড়ে যাচ্ছে,
তুমি প্লেনের গতিটা মাপতেছো অথবা গাড়িতে থাকা একজন কেউ প্লেনের গতিটা মাপতেছে। তোমার মানে তুমি আর সেই গাড়িটার তে থাকা যে লোকটা, তোমরা ২ জন জড় প্রসঙ্গ কাঠামো না। তোমরা ২ জন হচ্ছে অজড় প্রসঙ্গ কাঠামো। বুঝতে পারছো? তা গাড়ি থেকেও তো কেউ মাপতে পারে প্লেনের গতিটা। তো তুমিও দাঁড়ায় মাপতেছো। কিন্তু গাড়িটার সাপেক্ষে তুমি এবং তোমার সাপেক্ষে গাড়িটা এখন হচ্ছে অজড় প্রসঙ্গ কাঠামো। কারণ গাড়িটার এখন একটা ত্বরণ আছে। বুঝতে পারছি? অর্থাৎ এখানে যদি আপেক্ষিক বেগ চিন্তা করি, আপেক্ষিক বেগ কিন্তু পরিবর্তন হচ্ছে। ঠিক আছে? কনস্ট্যান্ট না এখানে। ওইভাবে যদি চিন্তা করা যায়। না, মানে হচ্ছে এটা হচ্ছে ইনারশিয়া। ইংরেজিটা সম্ভবত হ্যাঁ, এটাই হওয়ার কথা ইনারশিয়াল ফ্রেম। মেইন কথা এটাই। সহজ হিসাব। এখন নন ইনারশিয়াল ফ্রেম এবং ইনারশিয়াল ফ্রেমে এটা তো বুঝলাম যে বুঝবো যে কিভাবে কোনটা নন ইনারশিয়াল কিংবা ইনারশিয়াল। এখন আমি এখানে থার্ড পারসন ভিউ থেকে এইসব বুঝতে পারতেছি। আচ্ছা এই তো এস আর এস প্রাইমে দেখতেছি যে এস প্রাইম ভি বেগে গতিশীল আর ওইটা সমবেগে আছে আর এটা হচ্ছে শূন্য, তাহলে আচ্ছা এটা জড়প্রসঙ্গ ঘটনা। এখন ধরো তোমাকে যদি এই দুইটার মধ্যে যে কোনো একটাতে বসাই দিই, আমি তোমার এস এর মধ্যে বা এস প্রাইম এর মধ্যে বসাই দিই, তখন তুমি কিভাবে বুঝবা যে আসলে ইয়া আমরা আমরা দুজন জড় প্রসঙ্গ কাঠামো কিংবা অজড় প্রসঙ্গ কাঠামো, সেটা বোঝার উপায়টা কি? সেটা বোঝারও উপায় আছে। এটা হচ্ছে কি, জড় প্রসঙ্গ কাঠামোতে যেটা হয় নিউটনের যে সূত্রগুলা সেগুলা কাজ করে, কিন্তু অজড় প্রসঙ্গ কাঠামোতে নিউটনের সূত্রগুলা কাজ করে না। ঠিক? অজড় প্রসঙ্গ কাঠামোতে নিউটনের সূত্রগুলা কাজ করে না। এইটা একটা মজার জিনিস। কিভাবে আমরা সেটা বুঝলাম? আমরা যদি একটা উদাহরণ নিই, ধরো এরকম যে আহ কিরকম বলা যায়, একটা গাড়িতে আমি যদি একটা মানে ধরো একটা গাড়িতে একটা ফুটবল রাখা আছে, গাড়িটা স্থির ছিল, গাড়ির উপরে ওই ফুটবলটা রাখা আছে, হ্যাঁ বা এরকম হঠাৎ করে গাড়িটা যদি চলা শুরু করে দেয়, হঠাৎ করে গাড়িটা চলা শুরু করে দেয়, তাহলে ফুটবলটা কি হবে? ধরো গাড়িটা যদি ডান দিকে চলা শুরু করে তাহলে ফুটবলটা বাম দিকে গড়ায় গড়ানো শুরু করে দিবে, তাই না? এরকমই তো হওয়ার কথা। কারণ আমরা জানি ওই যে গাড়িটা ওই ফুটবল আর গাড়ি দুইজনে কি ছিল, স্থিতি জড়তায় ছিল। গাড়িটা হঠাৎ করে যখন চলা শুরু করবে, হঠাৎ করে চলা শুরু করা মানে ওখানে ত্বরণ সৃষ্টি হয়েছে, তাই না? তো এখন ত্বরণ সৃষ্টি হলে স্বাভাবিকভাবে গাড়িটা সামনের দিকে আগাবে এবং ওই ফুটবলটা ওর স্থিতি জড়তার কারণে পিছন দিকে গড়ানো শুরু করবে, এরকমটা হবে। এটা তুমি ব্যাখ্যা করতে পারলে বাইরে থেকে, যাচ্ছে এই ব্যাখ্যা কেন করা গেল। এখন আমি যদি গাড়িটার মধ্যে থাকি, আমি দেখবো, তা আমি তো নিজেকে তখন ত্বরণে দেখবো না, কারণ আমি গাড়িটার ভিতরেই তো আছি, তাই না? আমি নিজেকে তো স্থিরই মনে করবো। আমি দেখবো যে হঠাৎ করে ফুটবলটা আমার পিছনে গড়ায় আসতেছে, মানে ফুটবলটা এখন কেন গড়ায় আসতেছে এটা কারণ তো আমি ব্যাখ্যা করতে পারবো না, তাই না? এটা এটা আমার আমার মনে হবে যে মানে অলৌকিক কিছু একটা ফুটবলটাকে শর্ট করছে, এই জন্য ফুটবলটা গড়ায় আসতেছে, তাই না? তো এইটা হচ্ছে তাহলে তখন আর নিউটনের সূত্রটা খাটলো না যে গতি থাকলে তো সেখানে বল থাকতে হবে, তাই না? এই আর কি। এখন এই জন্য এটাকে আমরা বলি অলিক বল। এটা তুমি একটু বইয়ে রিডিং করিও, তাইলেই হবে। এটা নিয়ে অত কিছু কাহিনী নাই। অলিক বল মানে ইমাজিনারি একটা ফোর্স আমরা দেখবো অজড় প্রসঙ্গ কাঠামোতে। তো এই হচ্ছে কাহিনী জড় প্রসঙ্গ কাঠামো এবং অজড় প্রসঙ্গ কাঠামো। শর্টকাটে যদি বলি, এখানে কোনো ত্বরণ থাকবে না আর এখানে ত্বরণ থাকবে, তাইলেই হলো। তো এই তো এখানে সংজ্ঞা টঙ্গা দেয়া আছে জড় প্রসঙ্গ কাঠামো। আচ্ছা তাহলে আমি ভুল লিখছি, তাই মনে হয়েছিল যে ভুল লিখছিলাম। ইনার্শিয়াল, এইটা নন ইনার্শিয়াল, ঠিক আছে না? ইনার্শিয়াল ফ্রেম জড় প্রসঙ্গ, ঠিক আছে। ইংরেজিটা এটা ইনার্শিয়াল ফ্রেম নন ইনার্শিয়াল ফ্রেম।
তো জড় প্রসঙ্গ কাঠামোতে কি হচ্ছে, পরস্পর পরস্পর সাপেক্ষে ধ্রুব বেগে গতিশীল যেসব প্রসঙ্গ কাঠামোতে জড়তার সূত্র এবং নিউটনের সূত্র প্রযোজ্য তাকে জড় প্রসঙ্গ কাঠামো বলতেছে। অজড় প্রসঙ্গ কাঠামো বা নন ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্সটা কি বলতেছে, যে যে সকল প্রসঙ্গ কাঠামো পরস্পরের সাথে ধ্রুব বেগে গতিশীল নয়, যে কাঠামো জড়তার সূত্র নিউটনের সূত্র প্রযোজ্য না, সেটা হচ্ছে অজড় কাঠামো। ঠিক আছে? সো এখানে জড় বা অজড় এইটা আর কি, এটা মেইন কথা না, যে হচ্ছে ওই পরস্পর সাপেক্ষে বেগটা কত। এবং এগুলা নিশ্চয়ই এখন বুঝতে পারতেছো, এই যে এটা ত্বরণ থাকবে না, এ এক্স জিরো, এ ওয়াই জিরো, এ জেড জিরো, কোনো ত্বরণ থাকবে না। আচ্ছা, তাহলে এতটুকু কি বোঝা গেছে? জড় প্রসঙ্গ কাঠামো এবং অজড় প্রসঙ্গ কাঠামো, ইনার্শিয়াল এবং নন ইনার্শিয়াল ফ্রেম। ওকে, বুঝতে পারছি। তাহলে বলা যেতে পারে উম জড় প্রসঙ্গ কাঠামো এবং অজড় প্রসঙ্গ। যে ধরো এখানে আমি যদি দুটো প্রসঙ্গ কাঠামো নিই এরকম, ঠিক আছে, এই দুইটা আর কি করে, তো কোনোটাই গতিশীল না, হ্যাঁ, দুটাই স্থির আছে, মানে স্থির আছে, কোনোটাই গতিশীল না। তাহলে তুমি বলো দি, এটা কি জড় প্রসঙ্গ কাঠামো হবে নাকি অজড় প্রসঙ্গ কাঠামো হবে? এটার বেগ জিরো। জড় প্রসঙ্গ মানে ধরো ভূমির সাপেক্ষে আর কি, গ্রাউন্ডের সাপেক্ষে বেগ দুজনের জিরো জিরো, তাহলে এই দুটা কি পরস্পরের জড় হবে নাকি অজড় হবে? হ্যাঁ, জড় প্রসঙ্গ ওটাই। আচ্ছা, আরেকটা জিনিস বলি, যে ধরো এরকম করে আছে, ধরলাম যে এটা ভি বেগে গতিশীল, এটা ঠিক আছে, গ্রাউন্ডের সাপেক্ষে আমি দেখলাম এটা স্থির আছে, ঠিক আছে, গ্রাউন্ডের সাপেক্ষে ধরো এখানে কেউ দাঁড়ায় আছে, সে দেখলো যে এটা ভি বেগে যাচ্ছে, এটা জিরো, বেগটা জিরো, এরকম। তো এখন হচ্ছে ভালো কথা, এখানে আরেকজন আছে, সে কি দেখবে, সেও দেখবে যে আচ্ছা এটা ভি বেগে যাচ্ছে, আর তোমার এটা নাম দিই, এটা এস, এটা হচ্ছে এস। আর এখানে একজন আছে, ধরো এটা নাম, এটা তো গ্রাউন্ড দিলাম, এটা এ দিলাম, এটা বি দিলাম, ঠিক আছে। বি দেখবে যে বি বি তো নিজেকে স্থির মনে করবে, সে দেখবে যে এটা আসলে পিছন থেকে ভি বেগে করছে। তো এখন ধরো এ নাই, এবার এ বলতেছে যে বি সামনের দিকে ভি বেগে গতিশীল, আমি তো স্থির। বি বলতেছে আমি তো স্থির, এ পিছন দিকে গতিশীল, কারটা সত্য? এ রাইট। বুঝতে পারছি? এ এ সঠিক নাকি বি সঠিক? এ রাইট। বলো বলো, কি মনে হচ্ছে তোমার, কে সত্য বলো? তাই তো হবে, তাই কি না? বি, বলো। বি বলবে আমি তো স্থির, এ ওদিকে যাচ্ছে, এ বলবে আমি স্থির, বি ওদিকে যাচ্ছে। এখন কথা হলো কারটা সত্য? দুইজনে সত্য, ঠিক আছে, দুইজনেই। এও তো গতিশীল, আমি যদি বি এর রেসপেক্টে দেখি, গতিশীল না? আমি বি তে যদি থাকি, তা আমি তো একে গতিশীল দেখবো, আমার ভুল কোথায়? আমার তো কোনো ভুল নেই, ঠিক আছে। আমি বি যে গতিশীল, সেটা তো আমি গ্রাউন্ড থেকে বলছিলাম, তখন গ্রাউন্ডের সাপেক্ষে আমি ছিলাম। এখন আরেকটা জিনিস বল, এই যে গ্রাউন্ড,
এ, বি, এরা সবাই নিজেদের সাপেক্ষে কি কি ধরনের কাঠামো, জড়ো নাকি অজড়ো? গ্রাউন্ড, এ, এস আর এস প্রাইম, এরা কি জড়ো নাকি অজড়ো নিজেদের সাপেক্ষে? কেন অজড়ো? এখানে কার মধ্যে ত্বরণ দেখতেছো তুমি? অজড়ো কখন বলছো? যখন তোমার ফ্রেম, যে কোনো একটা ফ্রেম ত্বরণ আছে। এখানে কেউ ত্বরণে আছে? কেউ তো ত্বরণে নেই। এখানে সবাই, এ বলো, বি বলো, বা একে আরেকটা নাম দিই, এ হলো সি, এরা সবাই যে কাঠামোগুলোতে আছে, গ্রাউন্ড, এস আর এস প্রাইম, এই তিনটায় পরস্পরের সাপেক্ষে জড় প্রসঙ্গ কাঠামো। ঠিক আছে? এবং আমরা যেটা বললাম যে জড় প্রসঙ্গ কাঠামোয় নিউটনের যে সূত্রগুলা, সেগুলো ভ্যালিড হয়। সো মানে আমরা নিউটনের সূত্রগুলা থেকে কি কি মেজার করতে পারি বলতো? ফোর্স কত, কত ফোর্স হইছে, বা কোন একটা অবজেক্ট, এগুলো আসলে তিনটা কাঠামো আর কি। হ্যাঁ, তো অন্য আরেকটা ফোর্থ আরেকটা কিছু চলা শুরু করছে, যেগুলোকে আমরা মেজার করবো এই তিনটা কাঠামোতে। ধরো যে এখানে কিছু একটা কি বলবো, এমন এমন কিছু একটা ধরতে হবে যাতে 3D হয়। ধরো ওই যে প্লেনের কথাই চিন্তা করি, যে এখানে একটা যদি প্লেন উড়ে যায়, তাহলে এই তিনজনে মেজার করবে ওই প্লেনটাকে, প্লেনের গতিটাকে। তো প্লেনের গতিটাকে যদি মেজার করে, তাহলে তিনজনের কাছে প্লেনের যে বেগ বলো, বা প্লেনের যেই আমরা যদি দেখি এখানে আহ, উম, কি বলে, ফোর্স কত, শক্তি কত, তিনজনে কিন্তু একই মাপে আর কি। ঠিক আছে? এই জন্য আর কি জড় অজড় জিনিসটা আমাদের পড়তে হলো, যে অজড়তে সেই জিনিসটা হবে না। বাট জড়তে যেটা হয়, যে সেম আলাদা আলাদা, তাই না? মেজারমেন্ট গুলো একটু আলাদা হবে, কিন্তু যে জিনিসগুলো আর কি যেমন বেগ, বা যেটাই বলো, এগুলো আসলে মানে বেগ না, মানে ফোর্সটা সবে তিনজনে একই মাপে, ফোর্স তিনজনে একই মাপে। তা এখন ওইটা গেল, আমার কথা ছিল যে এই যে এ আর বি, এই দুজনের মধ্যে কে সঠিক? দুজনে সঠিক, ঠিক আছে, দুজনেই সঠিক। বি যা বলছে তাও সঠিক, এ যা বলছে তাও সঠিক। এটা কি মনে নাই তোমার? পরম গতি এবং পরম স্থিতি বলতে কোনো কিছুই নাই, সবকিছু আপেক্ষিক। সব আপেক্ষিক। তো এই জিনিসটা মনে রাখতে হবে। তো জড় প্রসঙ্গ কাঠামোর ক্ষেত্রে সবাই সঠিক, বুঝছো? এ যা বলছে তাও ঠিক আছে, বি যা বলছে তাও ঠিক আছে। ঠিক আছে? এখন আমরা যে কাজটা করব, সেই কাজটা হচ্ছে এই জিনিসটা করব, গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন করব। কি করব? হ্যাঁ বলো। একই ত্বরণে গতিশীল থাকে, তাও এটা নন ইনার্শিয়াল ট্র্যাক। একই ত্বরণে গতিশীল, মানে ত্বরণ থাকলেই এখানে আহ হবে, কি বলে, অজড় প্রসঙ্গ কাঠামো হবে এবং নিউটনের সূত্রগুলো সেখানে কাজ করবে না। বুঝতে পারছি, হ্যাঁ, দুইটা একই ত্বরণে, একই একই ত্বরণে আছে। আচ্ছা, একই ত্বরণে যদি থাকে, সে ধরো একই ত্বরণে যদি থাকে টি এ, সরি, এ, এ, ধরো একটা এ ধরলাম, A1 ধরলাম, একটা A2 ধরলাম, এটা যদি একই ত্বরণে থাকে, তাই তো? আচ্ছা, দুটার মধ্যে ত্বরণ আছে। উম ত্বরণ থাকলেও, এটা হচ্ছে অজড় হবে। তখন আর কি তোমার ওই যে নিউটনের সূত্রগুলা কাজ করবে না, ত্বরণ থাকলেও। মানে মেন কথা হলো, তোমার ফ্রেমের ভিতরে যদি ত্বরণ থাকে, তাহলে হচ্ছে ওখানে ওটা অজড় হবে আর কি। মেইন কথা এটাই, ফ্রেমের ভিতরে যদি ত্বরণ থাকে, তাহলে এটা অজড় হবে। ঠিক আছে? কারণ ত্বরণ শূন্য, তখন যেটা হবে, ধরো দুইজনের বেগটা
একই হারে বাড়তেছে, বাট বেগের তো পরিবর্তন হচ্ছে। আর বেগের পরিবর্তন হলে ওখানে বল আছে, আর বল থাকলে সেটাকে তখন আমরা ব্যাখ্যা করতে পারবো না। তো তাও এটা আর কি অজরই হবে। ওকে, তো এখন যেটা আর কি বলতে যাচ্ছিলাম, যে আমরা যেটা করবো এখন গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন। এখন এখানে প্রথম দিকে আমি এগুলো যেগুলো পড়াচ্ছি এগুলো কিন্তু পরীক্ষায় আসবে না একটাও, মানে কোনো কিছুই আসবে না। খালি আমরা পরে যাতে ওই জিনিসগুলা ওই যে পড়বো, মানে দেখবা কিছু জিনিস পড়বো, তখন আর কি এই জিনিসগুলো একটু হলে হেল্প করবে। আমি যদি এগুলো স্কিপ করে যাইতাম কোনো অসুবিধা হতো না, কারণ এগুলো আমাদের এক্সামে আসবেও না। আমরা জাস্ট কি করতেছি কারণ হচ্ছে ওই জিনিসগুলো যাতে বিল্ড আপ হয় ভালো মতো। আমি এমনি জাস্ট পড়ে দিলেও হইতো অবশ্য, এগুলো না পড়লেও হইতো। ওকে, গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন আমরা কি করব? আমরা ধরতেছি দুইটা প্রসঙ্গ কাঠামো। একটা হচ্ছে ধরো এটা, কি এটা, ধরলাম যে এটা এস, এটা হচ্ছে এস প্রাইম, ধরো এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই, এটা হচ্ছে জেড। এটা ধরলাম এক্স প্রাইম, ওয়াই প্রাইম আর জেড প্রাইম। ধরো একটাতে এ দাঁড়ায় আছে বা তুমি দাঁড়ায় আছো, আর একটাতে তোমার বন্ধু আছে, সে একটা গাড়িতে আছে এবং সে একটা কনস্ট্যান্ট বেগে যাচ্ছে, সে একটা কনস্ট্যান্ট বেগে যাচ্ছে এবং সেই বেগটা হচ্ছে ভি ধরো। ভি বেগে যাচ্ছে, ঠিক আছে, এরকম। তাহলে এস এবং এস প্রাইম দুটা প্রসঙ্গ কাঠামো। এখন আমাকে বলে এই দুইটা কি জড় নাকি অজড় নিছি? এস আর এস প্রাইম এই দুইটা প্রসঙ্গ কাঠামো। এস স্থির আর এস প্রাইম ভি বেগে সামনের দিকে যাচ্ছে, ডান দিকে যাচ্ছে, এই দুটা কি জড় নাকি অজড়? হ্যাঁ, জড়, এটাই বলতেছিলাম। তাহলে জড় প্রসঙ্গ কাঠামো, ওকে। এবং জড় প্রসঙ্গ কাঠামোর ক্ষেত্রে আমরা দেখছিলাম যে সেখানে নিউটনের সূত্রগুলো সত্য হয়, মানে নিউটনের সূত্রগুলো সেখানে ভ্যালিড হয় দুইটার ক্ষেত্রে। এখন হচ্ছে আমরা যেটা করব গ্যালিলিয়ান ট্রান্সফরমেশনে আমরা যেটা করি, আমরা হচ্ছে ধরো কোনো কিছু একটা ঘটনা ঘটবে, বা কোনো একটা ঘটনাকে আমরা মেজার করতে যাচ্ছি দুইটা রেফারেন্সের সাপেক্ষে, এস এবং এস প্রাইম, ঠিক আছে, বা অন্য কিছু ধরো। তাহলে ধরো তুমি যে রুমে আছো, তোমার অবস্থানটা তুমি মেজার করতে যাচ্ছ, তো তোমার দেয়ালের সাপেক্ষে তোমার অবস্থান আর তোমার টেবিলের কাছে তোমার অবস্থান তো এক হবে না, চেঞ্জ হবে। তো ধরো দেয়াল থেকে যদি 5 সেন্টিমিটার হয়, টেবিল থেকে 2 সেন্টিমিটার, এরকম জিনিসটা। তো এটা আর কি। সো আমরা আসলে চাচ্ছি যে যদি দুইটা জড় প্রসঙ্গ কাঠামো হয়, এস এবং এস প্রাইম ধরো, তাহলে আমরা একটা ফ্রেম অফ রেফারেন্সের ঘটনা, কোন একটা ঘটনাকে একটা ফ্রেম অফ রেফারেন্সের সাপেক্ষে মেজার করে ফেলছি, যে হ্যাঁ দেয়ালের সাপেক্ষে আমার যে দূরত্বটা সেটা 5 সেমি। এখন জানতে চাচ্ছি টেবিলের সাপেক্ষে সেটা কত, সেটা আমি ওই দেয়ালের সাপেক্ষে যেটা মাপছি সেটা দিয়ে বের করবো আর কি, ঠিক আছে। অর্থাৎ কোন একটা ঘটনাকে আমরা এক ফ্রেম অফ রেফারেন্স থেকে আরেক ফ্রেম অফ রেফারেন্সের সাপেক্ষে কত হবে সেটা আমরা জানতে চাচ্ছি। তো একটা ট্রান্সফরমেশনের মতো হলো না, যে আমি এটার সাপেক্ষে জানি ওটার সাপেক্ষে কত সেটা জানতে চাচ্ছি। এবং দুইটা প্রসঙ্গ কাঠামো কিন্তু জড় হইতে হবে, এস এবং এস প্রাইম জড় প্রসঙ্গ কাঠামো হইতে হবে। তো এই কাজটা আমরা করবো। সিম্পল হিসাব, কোন একটা ঘটনাকে এক ফ্রেম অফ রেফারেন্সের সাপেক্ষে থেকে আরেক ফ্রেম অফ রেফারেন্সে নিয়ে যাব, সেটাই কাজ করবো। এতটুকুই কাজ। এখন একটা ঘটনা, তো এটাই যদি আমি লিখি একটু, এই যে এটা একটু বইয়ের মধ্যে সুন্দর করে লেখা আছে, করতে চাও? Okay? গ্যালিলিও রূপান্তরে কি করব? যদি কোনো ঘটনা একই সাথে দুইটি পৃথক কাঠামোতে ঘটে, তবে স্বাভাবিকভাবে দুটি কাঠামোর জন্য দুই প্রকারের সেট স্থানাঙ্ক আমরা পাবো। উক্ত ঘটনার জন্য দুই সেট স্থানাঙ্কের মধ্যে যে সম্পর্কটা, সেটার সমীকরণটা হচ্ছে গ্যালিলিও রূপান্তর। এখন এই গ্যালিলিও রূপান্তরটা আমরা কয়েকটা জিনিসের জন্য করব। একটা হচ্ছে অবস্থানের জন্য,
একটা হচ্ছে ভেলোসিটির জন্য, আর একটা হচ্ছে অ্যাক্সিলারেশনের জন্য। তো ৩টা রাশির জন্য আমরা করে দেখব এই গ্যালিলিও রূপান্তর। ঠিক আছে? তো একটা ঘটনা ২টা জিনিস দিয়ে তৈরি হবে। একটা হচ্ছে অবস্থান, একটা হচ্ছে সময়, টাইম। ঘটনাটা ঘটবে, সময় অবস্থানটা কোথায় এবং কোন সময় হইছে সেটা। তো এখন আ এইটা আমরা এইভাবে করব, চিন্তা চিন্তা করব এভাবে। কিভাবে করব? এই গ্যালিলিও ট্রান্সফরমেশনটা আমরা করব। তবে তার আগে আমরা একটা কাজ করব। কি কাজ করব? একটা জিনিস করে নেব, সেটা হচ্ছে কি? যে ১ম এ ধরে নিব যে ধরো ২ জনই একই জায়গায় ছিল। টাইম যখন ০, এটা একটু ভালো করে বুঝিও। এটা হয়তো কালকে ভালো করে আমাদের কাজে লাগবে। টাইম যখন ০, মানে তুমি স্টপওয়াচ ধরে রাখছো, বুঝছো? স্টপওয়াচ ধরে রাখছো, টাইম ০, স্টপওয়াচ চালু করবা। এই বিবেগে ডান দিকে চলা শুরু করবে। ধরো এই যে ইয়ার সাপেক্ষে, ওই যে ধরো তুমি হচ্ছে এই গাছের নিচে যে বসে আছে সে, আর তোমার বন্ধু হচ্ছে যে আগাচ্ছে সে। তো তুমি স্থির থাকবে এবং তোমার বন্ধু টাইম যখন দুজনের কাছে স্টপওয়াচ আছে। তোমার কাছে স্টপওয়াচ আছে, তোমার বন্ধুর কাছে স্টপওয়াচ আছে। তোমরা দুজনে কি করবা? দুইজনে স্টপওয়াচ চালু করবা। যখনই সে আগে যাওয়া শুরু করবে তুমি স্টপওয়াচ চালু করবা। তখনই কি হবে? এ আগাতে থাকবে ধীরে। ব্যাপারটা এরকম ঘটবে। ঠিক আছে? তোমার হাতে একটা ঘড়ি আছে, তোমার বন্ধুর হাতে ঘড়ি আছে। দুইজনে কিন্তু একই সময়ে স্টপওয়াচটা চালু করছিলাম। ঠিক আছে? ব্যাপারটা ঘটছে এইভাবে। তো আমরা সেই জিনিসটা মাথায় রেখে জিনিসগুলো ট্রান্সফার করব। ওকে? তো এখন ধরো আমরা এখানে একটা কোন একটা পার্টিকুলার টাইমে স্টপওয়াচে ধরে নাও ১০ সেকেন্ড বা ১৫ সেকেন্ড পার হয়ে গেছে। ঠিক সেই সময় আমরা এইখানে একটা পয়েন্ট চিন্তা করলাম। এখানে একটা পয়েন্ট আমরা চিন্তা করলাম। তো আমরা এখন মেজার করবো আরকি। তোমার বন্ধুও মেজার করবে, তুমিও মেজার করবে। যে এই পয়েন্টে ডিসটেন্স কত তোমার ইয়া থেকে, তোমার রেফারেন্স থেকে। ঠিক আছে? তো আমরা সব হিসাব করব যেদিকে গতিশীল সেই দিকের জন্য। যেমন y এক্সিস ও আছে, z প্রাইম ও আছে। আচ্ছা, ওগুলো বলতেছি। তো দেখো, তাহলে আমরা টাইমটা কিন্তু ওভাবে হিসাব করতেছি। তাহলে আমরা হিসাব করব, মানে তোমার বন্ধুর জন্য সব x প্রাইম, y প্রাইম, z প্রাইম, আর তোমার জন্য সব x, y, z এভাবে। এখন ধরতেছি যে এই যে পয়েন্টটা, সেটা হচ্ছে তোমার থেকে কত দূরে? এত দূরে। এত দূরে। যেহেতু তোমার সাপেক্ষে হিসাব করতেছি, এটা আমি x ধরলাম। x দূরে, p পয়েন্ট আর p পয়েন্টটা x দূরে। এবং হচ্ছে তোমার বন্ধুর জন্য সেটা হচ্ছে কত দূরে? এটা ধরলাম হচ্ছে আর x প্রাইম। এখন এটা যদি আমি স্থানাঙ্কটা দেখতে চাই, এটা কিন্তু কি বলে 3D। তাহলে p পয়েন্টের স্থানাঙ্ক যদি আমি তোমার সাপেক্ষে লিখি, তাহলে সেটা হবে x, y, z, তাই না? আর তোমার বন্ধুর সাপেক্ষে যদি লিখি, সেটা হবে x প্রাইম, y প্রাইম, z প্রাইম, তাই কিনা? তাই হবে। এখন তুমি কি করতে যাচ্ছ? তুমি হচ্ছে ধরো x প্রাইম জানতে চাচ্ছ, তোমার x জানা আছে, এবং তুমি p প্রাইম জানতে চাচ্ছ। আচ্ছা, এগুলো লিখে নিই। তুমি x প্রাইম জানতে চাচ্ছ, তুমি y প্রাইম জানতে চাচ্ছ, তুমি z প্রাইম জানতে চাচ্ছ। ধরো তুমি x, y, z এগুলো তো জানো, নিজে মাপতে পারবা। তুমি চাচ্ছ x প্রাইম, y প্রাইম, z প্রাইম কত হবে, এবং তুমি t প্রাইমও জানতে চাচ্ছ যে ওই কত সময় আবার মেজার করছে তোমার বন্ধু। তোমার বন্ধুর সাপেক্ষে কি কি হবে এগুলো তুমি মেজার করবা, তোমার রেফারেন্সে থাকে। তাহলে x প্রাইমটা কি হবে বলতে পারবা? সহজ, আমরা একটা জ্যামিতি খাটাইতে পারি। ঠিক আছে? কি খাটাতে পারি? x প্রাইমটা হবে, এইটাই হবে না, যে x মাইনাস এইটি। দেখো তো, আমরা টি সময় পর একটা জিনিস কল্পনা করতেছি। লেটস সে টি সময় পরে এসব কিছু এই আমি চিন্তা করতেছি। তাহলে এক্স প্রাইমটা কি এটাই হবে না? পুরা এক্স থেকে আমি যদি এতটুকু বিয়োগ দিয়ে দিই,
তাহলে এই যে এতটুকু এটা কি হবে, টি সময় এটা কত গেছে, ভিটি গেছে না? তাহলে এক্স মাইনাস ভিটি লেখা যাবে কিনা বলো দি, সহজ হিসাব। পুরা এক্স থেকে আমি যদি ভিটি বিয়োগ করি এক্স প্রাইম পাওয়া যাবে না? দেখো বুঝো কিনা বলো। আচ্ছা, ওয়াই প্রাইমটা চেঞ্জ হবে না, ওটা ওয়াই হবে, জেড প্রাইমটাও চেঞ্জ হবে না, ওটা জেডই থাকে। কারণ যে অক্ষ বরাবর গতিশীল হয় সেই অক্ষে চেঞ্জ হয়, বাকি অক্ষগুলোতে জিনিসগুলো সেমই থাকে। সেগুলো লেখা না লেখা এরপর থেকে লিখবো না আমি। আর টি প্রাইমটা কি হতে পারে বলো তো, টি প্রাইমটাতে কি কোনো চেঞ্জ আসবে? ধরো আমি টি সময়ের জিনিসটা কল্পনা করতেছি, তাহলে আমার এখানে যদি টি সময় পার হয় ওর ওখানে কিন্তু টি সময়ই পার হবে, কারণ আমরা দুজনেই একই সাথে স্টপ ওয়াচটা চালু করছি। সো টি প্রাইমটা কি আসলে টি না? টি। সো এইটা যেটা করলাম এটা হচ্ছে আমাদের গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন। আমরা এক্স জানি, আমার ফ্রেম অফ রেফারেন্সে এক্স এর মান জানি, ও কত বেড়ে যাচ্ছে সেটা জানি, টিটা আমি বের করতে যাচ্ছি, এবং কত সময় পরে এই জিনিসটা আমি মেজার করবো সেটা জানি, তাহলে এক্স প্রাইমটা বের করে ফেলতে পারবো, দ্যাট ইজ হবে এক্স মাইনাস ভি। বুঝতে পারছি কি? অন্য, আমরা যদি ইনভার্সটা করি, ইনভার্স মানে কি, ও জানতে চাচ্ছে যে আমি কত কত মাপছি, বা আমার ফ্রেম অফ রেফারেন্সের সাপেক্ষে জিনিসগুলো কিরকম, টি পয়েন্টের অবস্থানটা কিরকম কিরকম। তাহলে এক্স ওয়াই জেড এগুলো আগের মতো থাকবে, এটা নাহলে কি? তো আমি ধরো এর মানে তোমার বন্ধুর মাপবে তোমার গুলা, তাহলে কি হবে এটা, এক্স কি, এক্স ইকুয়াল কত হবে, ও ওটা জানে এক্স প্রাইম, তার সাথে কি করা লাগবে, ভিটি যোগ করে দেবে, ব্যাস। আর টিটা হবে কি টি প্রাইমের সমান, ও যেটা সমান হচ্ছে সেটাই, এবং এক্সটা হবে এক্স প্রাইম প্লাস ভিটি। তো এই যেটা এটা যেটা করলাম এটা হচ্ছে ইনভার্স ট্রান্সফরমেশন, আর বিপরীত গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন, আর উপরেরটা হচ্ছে গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন। ঠিক আছে, এই জিনিসটা হচ্ছে কথাবার্তা অবস্থানের ক্ষেত্রে। আচ্ছা, এরপরে দেখি, এরপরে আগাই। এরপরে ধরো আমরা ভেলোসিটির ক্ষেত্রে এটা দেখবো, ভেলোসিটির ক্ষেত্রে, ভেলোসিটির ক্ষেত্রে কিভাবে দেখবো, যে ধরো ওই একই জিনিস, এটা হচ্ছে এস, এটা হচ্ছে তোমার এক্স, এটা হচ্ছে ওয়াই, এটা হচ্ছে জেড, এটা হচ্ছে এস প্রাইম, এক্স প্রাইম, ওয়াই প্রাইম, জেড প্রাইম। তা এখন এইখানে ধরো কোনো কিছু একটা গতিশীল হলো, হ্যাঁ, আমরা ধরি যে গতিশীল হলে মানে এদিক বরাবর গতিশীল হবে, ধরো এরকম এদিক বরাবর গতিশীল হলো, ধরো শুরুতে সে এইখানে ছিল, সে এইখানে গেছে, এই আর কি, বুঝছো? মানে শুরুতে আমরা ধরলাম কি বললাম, ধরো এ পয়েন্টে ছিল, গতিশীল হয়ে বি পয়েন্টে গেছে, এরকম। সো এ পয়েন্টের ক্ষেত্রে আমি যদি জিনিসগুলো চিন্তা করি, এ পয়েন্টের ক্ষেত্রে কি চিন্তা করলাম, যে এ পয়েন্ট থেকে কোন একটা বস্তু গতিশীল হয়ে বি পয়েন্টে গেছে, তো সেইটার বেগ আমরা মেজার করবো, বুঝতে পারছি, এবং সেটা সমবেগে গেছে, আমরা ধরলাম সমবেগে কোন একটা বস্তু এ থেকে বিতে গেছে। এখন আমরা দেখবো কি, যে তুমি সেটা কত বেগ মাপবা এবং তোমার বন্ধু সেটা কত বেগ মাপবে, এবং এই দুইটা বেগের মধ্যে সম্পর্ক আমরা খুঁজে বের করার চেষ্টা করবো, যে তোমার মাপা বেগ এবং তোমার বন্ধুর মাপা বেগের মধ্যে সম্পর্কটা কি। বুঝতে পারছি, এটা আমরা দেখবো। ভেলোসিটি যেহেতু আমরা এটা সমবেগ করবো, okay? ঠিক আছে, তো এখন আমি ধরতেছি তুমি যে বেগটা মাপছো সেটা কি মাপবা, এটা একটু ধরা লাগবে। এটা ভি ওয়ান ধরলাম, তুমি যে বেগটা মাপছো সেটা ভি ওয়ান। তো সেটা কি দেখো, আমি এ আর বি যদি ধরি, তো এরকম করে ধরলাম যে তুমি এর এ পয়েন্টের অবস্থান হচ্ছে এক্স ওয়ান, আর এখানে যখন ছিল সেই সময়টা হচ্ছে টি ওয়ান, মানে শুরু থেকে টি ওয়ান, আর তোমার সাপেক্ষে আর কি। এবং বি পয়েন্টের জন্য এক্স টু এবং টি টু, সময়টা হচ্ছে টি টু।
এবং তোমার বন্ধুর সাপেক্ষে ব্যাপারগুলো হবে বুঝতে পারতেছো, x1 প্রাইম, t1 প্রাইম, x2 প্রাইম, t2 প্রাইম। এখন তুমি যদি বেগটা মাপতে চাও তাহলে আমরা বেগ সমান জানি কি, s বাই t, s সমান vt, তাহলে v সমান s ভাগ t, দূরত্ব ভাগ সময়। তো দূরত্বটা কত, x2 মাইনাস x1 ডিভাইডেড বাই t2 মাইনাস t1, এটা হচ্ছে বেগ v1, মানে তুমি যেটা মাপতে হবে। এবং তোমার বন্ধু যেটা মাপবে সেটা হচ্ছে v2 ধরলাম, সেটা হবে x2 প্রাইম মাইনাস x1 প্রাইম, t2 প্রাইম মাইনাস t1 প্রাইম, তাই তো হবে। আর আমরা চাচ্ছি v1 আর v2 এর মধ্যে কি সম্পর্ক আছে এটা বের করতে। ঠিক আছে, এটা আমরা কিভাবে বের করব? তো এটাকে আমরা লিখতে পারি ডেল এক্স আর ডেল টি, লিখতে পারি ডেল এক্স প্রাইম ডেল টি প্রাইম। ভালো কথা। এখন এখন আমরা কি করব? এখন আমরা চাচ্ছি এটা, একটু আগে আমরা যেটা বের করলাম এক্স প্রাইম আর এক্স এর মধ্যে সম্পর্ক বের করে রাখছি। এখন এটা যদি তুমি বুঝতে চাও, আমি দেখো তো এইখান থেকে এটা কি লিখতে পারি যে ডেল এক্স প্রাইম ইকুয়াল টু ডেল এক্স মাইনাস ভিটি, ভি ডেল টি, এটা কিন্তু লেখা যায়। চাইলে আমি একটু প্রমাণও করে দিতে পারি, দাঁড়াও, কোনো ব্যাপারই না। দেখো আমরা এটা লিখতে পারি না, এখান থেকে দেখো আমরা বের করতে যাচ্ছি ডেল এক্স, তাই তো? তাই এক্স টু ইকুয়াল টু দেখো তো এটা লিখতে পারি না, এক্স প্রাইম মাইনাস ভিটি, আর এক্স ওয়ান, সরি ভুল লিখতেছি, প্রথম হচ্ছে এক্স টু টা লিখি, দ্যাট ইজ হচ্ছে এক্স টু প্রাইম মাইনাস ভিটি, আর এক্স ওয়ান ইকুয়াল টু এক্স ওয়ান প্রাইম মাইনাস ভিটি। দেখো তো এটা লেখা যায় কিনা, এই যে এর আগেরটা থেকে। ও আমি বোধহয় ভুল লিখছি, তাই না? উল্টাটা লিখে ফেলছি, প্রাইম গুলা একদম। এক্স টু প্রাইম হলো এক্স টু মাইনাস ভিটি, আর এক্স ওয়ান প্রাইম হলো এক্স ওয়ান মাইনাস ভিটি। তাহলে আমরা যদি এটা বের করি ডেল এক্স প্রাইম, তাহলে সেটা হবে এক্স টু প্রাইম মাইনাস এক্স ওয়ান প্রাইম। তাহলে সেটা কত হবে? সেটা হবে যে এই যে এটা লিখে দিই, এক্স টু প্রাইম সমান এক্স ওয়ান ভিটি মাইনাস এক্স ওয়ান প্লাস ভিটি। তো এটা হ্যাঁ, এক্স টু মাইনাস ভিটি প্লাস এক্স ওয়ান, কোথায় ভুল হচ্ছে? ভালো থেকে এক্স টু প্রাইম হচ্ছে এক্স টু মাইনাস ভিটি, এক্স ওয়ান প্রাইম হচ্ছে এক্স ওয়ান মাইনাস ভিটি, তাহলে ডেল এক্স প্রাইম হবে এক্স টু প্রাইম মাইনাস এক্স ওয়ান প্রাইম। তো এক্স টু প্রাইম হচ্ছে এক্স টু মাইনাস ভিটি, আর এক্স প্রাইম প্রাইম মানে হচ্ছে কত হবে, মাইনাস এক্স ওয়ান প্লাস ভি। হ্যাঁ, এইটাতে হচ্ছে একটু একটু হয়েছে, সরি, এই যে এটা হবে টি টু, এটা হবে টি ওয়ান, তাই না? টি টু টি, এবার ঠিক আছে। তো দেখো এক্স টু মাইনাস এক্স ওয়ান একসাথে লিখলাম, মাইনাস ভি টি টু মাইনাস টি ওয়ান লেখা যায়। তো এটা লেখা যায় ডেল এক্স মাইনাস ভি ডেল টি। সো আমরা যেটা লিখতে পারতেছি সেটা হচ্ছে ডেল এক্স প্রাইম হচ্ছে ডেল এক্স মাইনাস ভি ডেল টি, এই জিনিস লেখা যায় আর কি। ঠিক আছে, এখন এইখান থেকে আমরা পরে ইয়াটাতে আগাবো, তার হয়তো কপি করি। হুম। তো এটা আমরা দেখলাম যে ডেল এক্স প্রাইম হচ্ছে ডেল এক্স মাইনাস ভি ডেল টি। এখন হচ্ছে আমরা যদি কি জানতে চাচ্ছি, ভি টু জানতে চাচ্ছি, ভি টু জানতে চাচ্ছি, ভি টু জানতে চাচ্ছি, তুমি জানতে চাচ্ছ তোমার যে বন্ধু সে কত বেগ মাপছে,
তুমি তোমার বেগটা জানো, দ্যাট ইজ ভি ওয়ান, তুমি মাপতে পারবা, ভি টুটা জানতে চাচ্ছি। সো আমরা জানি ভি টুটা কি, ওই ডেল এক্স প্রাইম মাইনাস ডেল টি প্রাইম। তো ডেল এক্স প্রাইম আবার কত বের করে রাখছি, ডেল এক্স মাইনাস ভি ডেল টি ডিভাইডেড বাই ডেল টি প্রাইম। আরেকটা জিনিসও লিখে বের করে রাখতে পারি আমরা এখানে, যে ডেল টি ইজ ইকুয়াল টু ডেল টি প্রাইম। ঠিক আছে, এটা ব্যাখ্যা তো বুঝতে পারতেছো, যে যেহেতু স্টপ ওয়াচ একসাথে দুইজনে চালু করছিল, তো দুইজনের যে সময় পার্থক্যটা সেটা একই মাপে। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, ডেল এক্স বাই ডেল টি মাইনাস ভি ডেল টি বাই ডেল টি। ঠিক আছে, ডেল টি প্রাইমটাকে ডেল টি লিখছি। সো এইটা আর কি, এই যে ডেল এক্স বাই ডেল টি, এটা আসলে কি ভি ওয়ান না? আর এটা তো ভি ওয়ান, এটা তো ভি ওয়ান মাইনাস ভি, এটা কাটাকাটি, তো এটা হচ্ছে ভি টু বের হয়ে গেল। তাহলে ভি টুটা কত আসলো, ভি ওয়ান মাইনাস ভি। তুমি যদি জানতে চাও ভি টু আসলে কত হবে, তাহলে কি করতে হবে, ওই যে তুমি যে বেগটা মাপছো ভি ওয়ানটা, সেখান থেকে ভিটা ও যে বেগে যাচ্ছে সেটা বিয়োগ করে দিতে হবে। এখন এই কনসেপ্টটা কোথায় ছিল, এটা ছিল আপেক্ষিক বেগের কনসেপ্ট, তাই না? আপেক্ষিক বেগের কনসেপ্টটাই তো এটা ছিল, যে ধরো সে যদি 10 মিটার পার সেকেন্ড বেগে যায়, আর তুমি জানো যে সেটা, তোমার ধরো না এই জিনিসটা 5 মিটার পার সেকেন্ড, 20 সেন্টিমিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে, তাহলে তার কাছে কত মনে হবে, তার বেগটা বিয়োগ করে দিতে হবে। তাহলে ও যদি 20 সেন্টিমিটার পার সেকেন্ড বেগে যাইতো, তাহলে সে যেহেতু 10 সেন্টিমিটার বেগে যাচ্ছে, তাহলে ওর বেগটা বিয়োগ করে যেটা আসবে 10 সেন্টিমিটার পার সেকেন্ড বেগে, সেটা যাইতে দেয়। বা কমন সেন্স থেকেও জিনিসটা চিন্তা করা যায়, যে আমি দাঁড়ায় যে জিনিসটাকে দেখবো, কোন একটা গতিশীল বস্তু সেই জিনিসটাকে আরেকটু স্লো দেখবে, তাই না? তো এটা ওইটাই আসলো আর কি, যে ভি টু ইজ ইকুয়াল টু ভি ওয়ান মাইনাস ভি, যে ওর বেগটাকে বিয়োগ করে দেওয়া লাগবে। ব্যাপারটা হচ্ছে এটা। ঠিক আছে, আমরা যদি বিপরীতটা করতাম, ভি ওয়ানটা বের করতাম, যে ভি ওয়ানটা কত হবে, তাহলে বুঝতে পারতেছো সেটা কি হবে, ভি টু প্লাস ভি হয়ে যাবে, মানে বিপরীত গ্যালিলিয়ান ট্রান্সফরমেশনটা ভি টু প্লাস ভি হবে। তো এটা দরকার নাই, বুঝতে পারছি জিনিসটা, মানে পুরো জিনিসটা আপেক্ষিক, যেটা আমরা চিন্তা করি সেটাই আসলো, মানে আপেক্ষিক বেগের ব্যাপারটা আর কি। তো এটা ছিল আমাদের ভেলোসিটি। এরপরে আমাদের যাইতে হবে অ্যাক্সেলারেশন। এই দুটো জড় প্রসঙ্গ কাঠামো, কোন একটা বস্তু যদি ত্বরণে চলে, তাহলে সেটার ক্ষেত্রে জিনিসগুলো কিরকম হবে। ঠিক আছে, তাহলে দেখি ওটা কি হবে। তাহলে ওই একই জিনিস, ধরো এখানে এ পয়েন্ট, হচ্ছে বি পয়েন্ট। তো এখানে ধরো আমরা ধরলাম যে এই যে এটা সাপেক্ষে এস, এক্স, ওয়াই, জেড, এক্স প্রাইম, ওয়াই প্রাইম, জেড প্রাইম, এটা হচ্ছে এস প্রাইম। সো এ পয়েন্টে ধরো বেগটা, মানে তুমি মাপছো আর কি, ধরো তোমার মাপা বেগ, এটা হচ্ছে ভি ওয়ান। এই পয়েন্টে মাপছিল ভি ওয়ান, সময় ছিল টি ওয়ান। আর ওই যে বি পয়েন্টে যায় তুমি দেখলা ভি টু বেগ ধারণ করছে, সময় হচ্ছে টি টু। এবং তোমার যে বন্ধু আছে, সে দেখলো যে ভি ওয়ান প্রাইম টি ওয়ান প্রাইম সময়, ভি টু প্রাইম টি টু সময়, টি টু প্রাইম সময় আর কি। এ আর বি পয়েন্ট দুটো আলাদা জায়গায়। আর ওই বস্তুটা কি হয়েছে, এ থেকে বি তে গেছে একটা ত্বরণে, সেই ত্বরণটা হচ্ছে, সেই ত্বরণটা দেখবো এ এর জন্য এবং বি এর, মানে সরি, এস এর জন্য এবং এস প্রাইমের জন্য, মানে তোমার জন্য, তোমার তোমার বন্ধুর জন্য ত্বরণে গেছে। তাই তাই যদি হয়, তাহলে এখন আরেকটা জিনিস, এটা তো সবসময় খেয়াল রাখতে হবে, এটা আর কি, যে এ ভি বেগের গতিশীলের দিকে, এর আগেরটা কেটে গিয়ে দিছি না, দেওয়া হয় না, এটা অলওয়েজ ঠিক আছে। ওকে, এখন তাহলে তুমি ধরো এ ওয়ান বেগ, তুমি যেটা ত্বরণ মাপবে সেটা হচ্ছে এ ওয়ান। তো ত্বরণ মানে বেগের পরিবর্তন ভাগ সময়ের পরিবর্তন, তাহলে বেগের পরিবর্তন হচ্ছে ভি টু মাইনাস ভি ওয়ান, সময়ের পরিবর্তন হচ্ছে টি টু মাইনাস টি ওয়ান, তাই না? আর তাহলে ডেল ভি ডেল টি। আবার এ টুটা কি, যে ওটার সাপেক্ষে ভি টু প্রাইম মাইনাস ভি ওয়ান প্রাইম, টি টু প্রাইম মাইনাস টি ওয়ান প্রাইম, বা ডেল ভি প্রাইম বাই ডেল টি প্রাইম।
এখন তুমি যদি ডেল ভি টা দেখো যে ডেল ভি প্রাইমটা আসলে কত, সেটা কি এটাই না, যে ভি টু প্রাইম মাইনাস ভি ওয়ান প্রাইম। হ্যাঁ এটাই। ভি টু প্রাইম আসলে কত হবে? আমরা একটু আগে দেখলাম যে ভি টু প্রাইমটা হবে এই যে প্রাইমটা, এখানে প্রাইমটা দেওয়া হয়নি। আচ্ছা, যাই হোক, আমরা এখানে ভি ওয়ান আর ভি টু এইভাবে ধরছিলাম, তো প্রাইম ধরলে বোধহয় বেশি ভালো হবে। আমরা হচ্ছে প্রাইম ধরবো, মানে এই যে তোমার বন্ধুর যে বেগটা ওটাই আর কি, বুঝতে তো পারতেছো। প্রাইম দিয়ে দেবে, ঠিক আছে। তো যাই হোক, ভি টু প্রাইম বাই ভি ওয়ান প্রাইম কত হবে? এটা হবে ভি ওয়ান মাইনাস ভি, সরি সরি সরি, ভি টু মাইনাস ভি। আর ভি ওয়ান প্রাইমটা হবে কি? ভি ওয়ান মাইনাস ভি। এটা একটু আগে আমরা দেখলাম আপেক্ষিক বেগের কনসেপ্টটা থেকে। তাহলে আমরা যদি তাই করি, ভি টু মাইনাস ভি দিয়ে দিই, আর এখানে কি হবে? মাইনাস ভি ওয়ান প্লাস ভি হয়ে যাবে। তো এই দুটো কাটাকাটি যাচ্ছে, ভি ভি কাটাকাটি যদি যায়, তাহলে এখানে আসতে আছে ভি টু মাইনাস ভি ওয়ান। তো ভি টু মাইনাস ভি ওয়ান কি? ডেল ভি। আর ডেল ভি প্রাইম যা, ডেল ভিও তাই, একই জিনিস আসতেছে। তো আমরা যদি ওই সেম কনসেপ্ট, আমরা যদি এখানে ইয়াটা বের করি, এটা বের করি, আমরা এখান থেকে যেটা পাইলাম আর কি, নিশাটি, যে ডেল ভি প্রাইম ইকুয়াল টু ডেল ভি আসতেছে, ডেল ভি আসছে, এটা আসছে। আর এটা তো আগেই বলছিলাম যে তোমার ডেল টি প্রাইমটা ডেল টি সমান, কারণ দুইজনে কিন্তু একই সাথে স্টপ অবস্থা চালু করছিল। তাহলে এ টু আসলে কত আসতেছে? এ টু আসতেছে ডেল ভি প্রাইম ডিভাইডেড বাই ডেল টি প্রাইম। তো ডেল ভি প্রাইম মানে কি? ডেল ভি। ডেল টি প্রাইম মানে ডেল টি। তাহলে সেটা আবার কি? এ ওয়ান এর সমান। তাহলে এ টু ইজ ইকুয়াল টু আসলে কি? এ ওয়ান। মানে দুইটা ফ্রেমের সাপেক্ষেই ওই বস্তুটা যে ত্বরণে চলতেছে, দুজনে একই ত্বরণ মেজার করতেছে। আর ত্বরণটা দুজনের ক্ষেত্রে একই, মানে কোন একটা বস্তু যদি ত্বরণে যাওয়া শুরু করে, দুজনে একই ত্বরণ মেজার করবে। এস বা এস প্রাইম যেখানে হবে, বা তুমি বা তোমার বন্ধু একই ত্বরণ মেজার করবে, এটাই বুঝতেছি আর কি। তো এই জন্যই আসলে ওই নিউটনের সূত্রগুলো এখানে ফেলে, তাই না? যে তাহলে দুইজনে যদি একই ত্বরণ মেজার করে, ভর তো চেঞ্জ হচ্ছে না। অ্যাটলিস্ট এই পর্যন্ত যা শিখছি, ভর তো চেঞ্জ হবে না। তাহলে দুইজনে একই বল মেজার করবে না, যে কত বল, এফ সমান এম এ, একই বল, ঠিক আছে। ব্যাপারটা এরকম আর কি। এটা ছিল অ্যাক্সিলারেশনের ট্রান্সফরমেশন, যে গ্যালিলিয়ান ট্রান্সফরমেশনে অ্যাক্সিলারেশনের কোনো চেঞ্জ হয় না, দুইটা ফ্রেম দুইটা ফ্রেম থেকে যদি মেজার করি। ভেলোসিটির চেঞ্জটা এইভাবে হয়, আর অবস্থান চেঞ্জটা এইভাবে হয়। আর সময়টাও আমরা একই পারি, কিন্তু সময়টাও চেঞ্জ হচ্ছে না। যে স্টপওয়াচ দুজনে দুজনে যদি একই সাথে চালু করে, তো দুজনের ক্ষেত্রে সময়টা একই হবে, একই হবে, ঠিক আছে। এখন এই সব কিছু চেঞ্জ হয়ে যাবে, বা আমরা এরপর যেটা পড়তে যাচ্ছি সেটা হচ্ছে ফেইলার অফ গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন, যখন আমরা একটা ছোট চেঞ্জ করে ফেলি, ঠিক আছে। কি চেঞ্জ? কি চেঞ্জ করে ফেলবো? আমরা এতক্ষণ যেটা দেখতেছিলাম, যে আমাদের যে ইয়াটা ছিল, দুইটা ফ্রেম ছিল, ওরা একটা বেগে পরস্পর থেকে দূরে সরে যাচ্ছে, ঠিক আছে। মানে ধরো এটা এস, এক্স, এটা ওয়াই, এটা জেড, এক্স, এটা ওয়াই প্রাইম, এক্স প্রাইম, ওয়াই প্রাইম, জেড প্রাইম। এবার সবকিছু চেঞ্জ হয়ে যাবে যদি আমি এখন কি করি, একে বা তোমার বন্ধুকে কি করে দিলাম, যদিও সেটা সম্ভব না, বাট আমরা করবো। সেটা হচ্ছে আমরা সি বেগে ওকে চলমান করা শুরু করে দিলাম। সি বেগে, সি মানে বুঝতেছো, আলোর বেগ। বা এখানে আমি একটা কথা লিখে দিই, আলোর বেগ, আলোর বেগে বা আলোর বেগের সাথে তুলনীয়, মানে এক্স্যাক্টলি আলোর বেগে না, তবে আলোর বেগের সাথে তুলনীয়, মানে কাছাকাছি, ঠিক আছে। এটা যদি করে ফেলি, আর তোমার বন্ধু এখন মানে এস এবং এস প্রাইম, এস প্রাইম
এবার বা তোমার বন্ধু ধরো সি বেগে ছুটতেছে, তখন যখন জিনিসগুলো করবো তখন সবকিছু ওলট পালট হয়ে যাবে, জিনিসগুলো এক হবে না, না টাইম, না সময়, না বেগ, সবকিছু চেঞ্জ হয়ে যাবে। কিভাবে? দেখো আমরা যদি বেগের কথাটা চিন্তা করি, ঠিক আছে? বেগের কথাই চিন্তা করলাম, ধরো এখানে কি করব, ধরো কি চিন্তা করি, ধরো এখানে যদি আমরা এখানে একটা রকেট যাই, বুঝছো? রকেট, আসলে সেই বেগে যে বললাম তো, ধরলাম এখানে একটা রকেট যাচ্ছে এরকম, এবং এই রকেটের বেগটা হচ্ছে ধরো উম, একদম আলোর বেগের কাছাকাছি, c/2 ধরলাম আমি। মানে একদম আলোর অর্ধেক বেগে যাচ্ছে। তো এখন হচ্ছে আমরা কি জানি, এটা হচ্ছে কি মেজার করল, বা আমরা এখানে ধরো এটাই চিন্তা করি যে আহ, আলোর এখানে একটা কি হচ্ছে, টর্চ লাইট জ্বালাইছো, এখানে আলো তাইলে এদিকে যাবে না, আলোর বেগ আমরা জানি সি হয়, তো আলো সি বেগে ওদিকে গতিশীল হবে। এখন তুমি মাপছো আলোর বেগটা সি, এটা জানতে চাচ্ছ, তুমি যদি জানতে চাচ্ছ তোমার বন্ধু আর সেই আলোর বেগটা কত মাপবে, সেটা তুমি জানতে চাচ্ছ আর কি, তোমার বন্ধু সেই আলোর বেগটা কত মাপবে। তো এখন আমরা কি জানি, যে আমি যে বেগটা মাপছি, আমার বন্ধু কত বেগ মাপবে, তাইলে সেটা হচ্ছে v2 = v1 - v, তাই না? তাহলে ওকে, v2 আমি কত মাপছি, সি, আর এই দুইজনের মাঝে বেগ কত, সি। তাহলে আমার বন্ধু দেখবে যে আলো আসলে সে আসলে আলোটাকে স্থির মনে করবে, আলো কোনো বেগে যাচ্ছে না। তাহলে এটা কি হইলো বলো আদৌ? তখন ভুল হয়ে গেল না জিনিসটা? কারণ আলো তো আর স্থির হবে না। ব্যাপারটা কি বুঝতে পারছো? মানে আমরা ট্রান্সফরমেশন থেকে জানি যে v2 = v1 - v, বাট আমরা দেখলাম যে যখন একটা বস্তু সি বেগে যাওয়া শুরু করলো, তখন আমরা গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন করে বের করলাম যে আলোর বেগটা শূন্য হয়ে গেছে। কিন্তু তুমি জানো, বা আমিও জানি, সেটা হচ্ছে আলোর বেগ কিন্তু শূন্য কখনো হবে না। দেখো ব্যাপারটা কি বোঝা যাচ্ছে? বুঝছো এটুকু? হলো, তোমরা কি বুঝছো? এতটুকু কি বুঝছো? অর্ণব? হ্যাঁ, বুঝছোই। মানে হলো কি, ধরো না তোমার যে বন্ধু আছে না, সে সি বেগে গতিশীল, বা সে যদি সি বেগে গতিশীল নাও হয় আর কি, মানে এটা যদি আমি মিশাইও দিই, আমি যদি নর্মালটাই ধরি, ভি বেগে গতিশীল ধরলাম, এটা পরে আসবে। ওটা, এটাও ইয়া হবে, তবে এটা পরে আসবে। এটা কালকে আমরা দেখবো, যদি সি বেগে গতিশীল হয় তাহলে জিনিসটা কিরকম হবে। যাই হোক, ধরো ভি বেগে গতিশীল, আগেরটাই ধরলাম। তো এখানে যদি একটা টর্চ লাইট তুমি জ্বালাও, হ্যাঁ, টর্চ লাইট জ্বালাইলা, তো এখান থেকে আলো বাইর হবে, আলোর রশ্মি, সেগুলো প্রত্যেকটা বেগ সি হবে আমরা জানি, 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, ঠিক আছে? এখন তুমি আসলে তুমি কি করলে, তুমি সেটা মেজার করলে, যে আচ্ছা এই টর্চ লাইটটার বেগ 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, মানে এটা হলো v1, তুমি মেজার করছো, ঠিক আছে? v1। এখন তুমি মেজার করছো সেটা হচ্ছে ভি ওয়ান, ওকে ফাইন, তুমি মেজার করছো সেটা হচ্ছে সি। এখন তুমি চাচ্ছ তোমার বন্ধু কত মেজার করবে সেটা বের করতে যাচ্ছে, তো সেটা কি সূত্রটা এটাই না, গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন, ট্রান্সফরমেশন করে আমরা যেটা বের করলাম, যে v2টা হবে v1 - v। এতটুকু কি ক্লিয়ার কিনা বলো তো?
দাঁড়াও একটু দাঁড়াও। আরে ওটা তো মিশাই দিলাম। আচ্ছা হলো, দাঁড়াও। ওকে, এতটুকু ক্লিয়ার, ভালো কথা। এতটুকু ক্লিয়ার, ভালো কথা। এখন ভি টু ধরলাম। ভি ওয়ানটা তুমি কত মেজার করছো? সি, আলোর বেগ, ভালো কথা, সি মাইনাস। এখন ধরে নাও তো তোমার বন্ধু ওই যে ওই জিনিসটা, ভি হচ্ছে আলোর বেগের তুলনীয় বেগ। তুলনীয় বেগ, হ্যাঁ, আলোর বেগের সাথে তুলনীয় মানে আলোর বেগের কাছাকাছি। তো আমি লেট ধরে নিলাম যে ভিটা হচ্ছে উম, কত ধরলাম, সি/2, আলোর বেগের অর্থে। তাহলে এখন ভিটা তাহলে এখানে বসাই দিই, সি/2 বসাই দিলাম। তাহলে ভি টুটা কত আসলো? সি/2। তুমি কি মাপে দেখলা যে তোমার বন্ধু কত বেগ দেখছে? সি/2, মানে সে দেখছে 1.5 × 10⁸ মিটার পার সেকেন্ড বেগে আলোটা যাচ্ছে। কিন্তু বাস্তব পক্ষে যেটা হয়, তোমার বন্ধুও ঠিক সেম বেগটাই দেখবে, দ্যাট ইজ 3 × 10⁸ মিটার পার সেকেন্ড বেগই দেখবে, আলোর বেগে এত বেগে যাচ্ছে আলোটা। ঠিক আছে? তো এইখানে আসে গ্যালিলিয়ান ট্রান্সফরমেশনটা ভুল হয়ে গেল। কেন ভুল হয়ে গেল? কারণ আমরা ওই যে ভিটাকে এবার আলোর বেগের সাথে তুলনীয় করে ফেলছি। ঠিক আছে? তো এখন এখানে ওই জিনিসটা যে আলো তো আমরা জানি, এবং এখানে আরেকটা জিনিস আবিষ্কার হলো, সেটা হচ্ছে কি, যে আমাদের যে ইয়াটা মানে আলোর আছে, সেই আলো ফ্রেম, যে কোনো ফ্রেমের জন্যই হোক, যে কোনো ফ্রেমের সাপেক্ষে আমরা কি দেখলাম, যে ফ্রেম চেঞ্জ হলে ভেলোসিটি চেঞ্জ হয়ে যায় কিনা দেখো তো, মানে ভেলোসিটির মেজারমেন্টটা চেঞ্জ হয়ে যায়, তাই না? যে তুমি এক ফ্রেম থেকে যে ভেলোসিটি মাপবা আরেক ফ্রেম থেকে ভেলোসিটিটা একই বস্তু চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে না? ঠিক আছে তো, কিন্তু আলোর সাথে যেটা হয়, মানে আলোর ক্ষেত্রে যেটা হয়, যে যে কোনো ফ্রেম থেকে হোক হোক না, আলোর বেগ অলওয়েজ ধ্রুব থাকে, মানে ওটা কখনো চেঞ্জ হয় না। এবং এই জিনিসটা আসলে মানে ওই থিওরি অফ রিলেটিভিটির একটা স্বীকার্য আর কি। দুইটা স্বীকার্যের মধ্যে একটা স্বীকার্য এটাই, যে আলোর বেগ মানে কোনো প্রসঙ্গ কাঠামোর উপর নির্ভর করে না, এটা একটা ধ্রুব জিনিস। ঠিক আছে? আইনস্টাইন এটা বলছিল আর কি। এটা কি বুঝতে পারলে আপাতত, যে আমরা গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন থেকে বের করলাম যে আলোর বেগ তো অর্ধেক হয়ে গেছে, তোমার বন্ধু অর্ধেক মাপবে, বাট সেটা আদৌ হয় না। ঠিক আছে? এটা ভুল, ইনকারেক্ট, ইনকারেক্ট, এটা ভুল। কারণ আলোর তো একটা ধ্রুব জিনিস, যে আলোর বেগ সি অলওয়েজ কনস্ট্যান্ট। দেখুন, আমি বললাম এই জন্য কনস্ট্যান্ট, নিশ্চয়ই এখানে পরীক্ষা টরীক্ষা আছে, নাহলে তো এই জিনিসটা বলতো না যে আলোর বেগ কনস্ট্যান্ট। কারণ আমাদের গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন অনুযায়ী তো আলোর বেগটা চেঞ্জ হচ্ছে, ফ্রেম চেঞ্জ হলে তো আলোর বেগটা চেঞ্জ হয়ে যাচ্ছে, বাট আমরা বলতেছি এটা কনস্ট্যান্ট। নিশ্চয়ই তাহলে পরীক্ষা করছে তারা। তো যাই হোক, আমরা তো একটু আগে কয়েকদিন আগে এই জিনিসটা পড়ে আসলাম, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ পড়ে আসলাম না? এবং আমরা এটাও পড়ে আসলাম যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের যে ভ্যালোসিটিটা সেটা হচ্ছে কি হয়, আলোর বেগের সমান হয়। এবং সেটা আমাদের ম্যাক্সওয়েল বলে গেছিল আর কি। এবং সেটা ভ্যালুটাও আমরা জানি, একটু এই কয়দিন আগেই পড়ে আসলাম, যে সি ইজ ইকুয়াল টু 1/√মিউ নট এপসাইলন নট। এটা একটু কয়েকদিন আগে পড়ে আসছে। এবং সেটা আমি দেখছিলাম যে এটা 3 × 10⁸ বেগে হয়। তো ম্যাক্সওয়েল যখন এই কথাটা বলছিল তখন আইনস্টাইন তার তত্ত্ব দেয়নি। ঠিক আছে? তো এখন এরকম ভাবে বলা হয় যে ম্যাক্সওয়েল এই বেগটা বাইর করে দিছে ম্যাথমেটিক্যালি যে এত হবে, বাট কোন মাধ্যমের সাপেক্ষে হবে, কারণ আমরা জানি, সরি, হ্যাঁ, কোন মাধ্যমের সাপেক্ষে হবে বা কোন প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে হবে সেটা ওই বলে দেয়। ঠিক আছে? বা ও বলছিল যে এত বেগে যাবে। এখন আলো তো ট্রাভেল করতে হবে, মানে এখনো কিন্তু ইয়া আসেনি, মানে আইনস্টাইন আসেনি, মানে তোমার গল্পের মধ্যে। তো তখনই আলোচনা হইতেছে যে তাহলে হইলো যে আলোটা যে যাচ্ছে, তাহলে ওটার মাধ্যম দরকার, তো মাধ্যম ছাড়া ওটা যাবে কেন? তো এখন এটাও তারা জানতো যে মহাশূন্যে কোনো বায়ু নেই, তো বায়ু ছাড়া তো আলো ঠিকই আসতেছে। তো তখন তোমরা বোধহয় নামটা এটা শুনছো, মানে মোটামুটি এই ধরনের
বই টই পড়লে এটা নাম শোনার কথা যে ইথার নামক একটা মাধ্যম কল্পনা করতো তারা, মানে আইনস্টাইন আসার আগ পর্যন্ত, যে আমাদের মহাশূন্যে নাকি ইথার নামক একটা বস্তু আছে। এই বস্তুটা দিয়ে আমাদের সবকিছু ছড়ানো ছিটানো, মানে ইথার মানে ধরুন আমরা ইথারের একটা সমুদ্রের মধ্যে বাস করতেছি, এরকম আর কি। তো সেই ইথার দিয়ে নাকি আলোটা পাস হয়। তো তখন মাইকেলসন এবং মল্ডি এই দুজন বিজ্ঞানী আছে, এরা একটা পরীক্ষা করে। পরীক্ষা করে দেখে যে ইথার নামে আসলে কোনো কিছুই থাকে না, এটা পুরো একটা বোগাস কথা। তো তখন তারা আহ তারা এটা প্রমাণ করে দেয়। তো তাদের প্রমাণটা তো আমাদের বইয়ে আছে, এবং বইয়ে অনেক বড় করে আছে, এবং সেই প্রমাণটা পড়া লাগবে না। তবে সেটা থেকে যে স্বীকার্যগুলো আসছে বা ফলাফলটা আছে, মাইকেলসন মল্লির যে ফলাফলগুলো, সেগুলো আসে। তোমার ক্ষতে পরীক্ষা প্রশ্ন আসে, মাইকেলসন মল্লির পরীক্ষার ফলাফলগুলো কি কি ছিল একটু লিখো, এগুলো আসে। তো এগুলো জানতে হবে। তো মানে ওদের পরীক্ষাটা তো বলতে পারবো না, কারণ বেশ একটু জটিল একটা প্রসেস। আমাদের দেখাইছিল আর কি কলেজে, এরকম এরকম। তো এটা জীবনে কোথাও কাজে লাগেনি, এই জন্য আমারও মনে নাই কি কি বলছিল। তো জাস্ট আইডিয়াটা এরকম ছিল যে ধরো বছরের কোনো এক সময় আমরা জানি পৃথিবী চারপাশ দিয়ে ঘুরে, মানে যে সূর্যের চারপাশ দিয়ে ঘুরতেছে এরকম করে। তো বছরের কোনো সময় পৃথিবীর বেগ ওইখানে আছে, ধরো ওইদিকে যাচ্ছে। তো এদিক থেকে একটা আলো সি বেগে আসতেছে। আলোর বেগ আমরা জানি সি বেগ হয়। তো আমরা ধরো যে আহ, পৃথিবী ভি বেগে সামনের দিকে গতিশীল, তাই না? তাহলে পৃথিবীর সাপেক্ষে আলোর বেগটা কত হবে? আপেক্ষিক তথ্য অনুযায়ী আমরা বলতে পারি ভি প্লাস সি, তাই না? ওই যে দুইটা সম্মুখ বেগ হলে যদি হয় তাহলে দুইটা বেগ যোগ হয়ে যায়। এরপর কিছুদিন পর এখানে হচ্ছে তোমার ইয়া হবে, মানে পৃথিবীর গতির দিকটা চেঞ্জ হয়ে যাবে, পৃথিবী এইভাবে ধরো ঘুরতেছে। তো এখান থেকে ওই আলোর সেম আলো এখানে সি বেগে আসছে। তখন যদি আমি মাপে দেখি, তখন সেটা হবে কি ভি মাইনাস সি, বা যেহেতু আলোর বেগটা বেশি সি মাইনাস ভি আর কি, এরকম। তো এখন এই দুইটার মধ্যে যদি আমরা পার্থক্য করি, মানে এই বেগটা এবং এই বেগটার মধ্যে যদি আমরা পার্থক্য করি, তাহলে সেটা কত হবে? ভি প্লাস সি মাইনাস সি প্লাস ভি, তাহলে এটা আসছে হচ্ছে টু ভি। এটারও পার্থক্য হওয়া উচিত। তো মাইকেলসন মডেলটি দেখলো যে এরকম কোনো পার্থক্য পাওয়া যায় না। ঠিক আছে, অর্থাৎ এইটা কি বলতো, ভি প্লাস সি, এটা হচ্ছে পৃথিবীর সাপেক্ষে আলোর বেগ, পৃথিবীর সাপেক্ষে সাপেক্ষে আলোর বেগ, আলোর বেগ। আর এটা হলো পৃথিবীর সাপেক্ষে আলোর বেগ, পৃথিবীর সাপেক্ষে আলোর বেগ। এটা কখন? যখন ভিটা এইদিকে, পৃথিবী যখন এইদিকে করতেছে, আর এটা কখন? পৃথিবী যখন এইদিকে করতেছে। তো এটা দুই সময় আর কি। তো দুই সময় জাস্ট আমরা একই জিনিস মেজার করছি, পৃথিবীর সাপেক্ষে আলোর বেগ। তো দেখে আমরা ম্যাথমেটিক্যালি বুঝলাম যে আচ্ছা এটা টু ভি হবে। বাট আসলে সেটা টু ভি না, মাইকেলসন মডেল এটা পরীক্ষা করে দেখলো। এবং এইখান থেকে ওরা বললো যে আসলে দেখেন, যে আলো যদি আসলে কোনো মাধ্যমের দিয়ে যাইতো, এরকম এরকম মেলা কাহিনী ছিল। দিয়ে ওরা বললো যে না, এটা সত্য না। ঠিক আছে, সো এইটা আর কি। তো এখানে তাহলে এখন কথা হলো যে এটা কেন হচ্ছে, মেইন কথা তো এটাই। বা এটা যদি এরকমই হয়ে থাকে তাহলে আমরা তখন কিভাবে বুঝবো, মানে আমরা আমাদের কিছু একটা দরকার, মানে ধরো এমন কিছু একটা দরকার যেটা আমাদেরকে সঠিক রেজাল্টটা দিবে। মানে আইনস্টাইন আসলে আসে, ও কি বললো, সহজ একটা কথা বলল যে আপনারা যেটা দেখতে পাচ্ছেন সেটাই সঠিক, মানে আলোটার যে বেগটা সেটা আমরা ধ্রুবক হিসেবেই ধরে নিই, সেটাকে ধ্রুবক ধরে আমরা জিনিসগুলো চেঞ্জ করে দিই। গ্যালিলিয়ান ট্রান্সফরমেশনটাকে মানে আমরা ধরতেছিলাম কি গ্যালিলিয়ান ট্রান্সফরমেশনটা ঠিক, আলোর বেগটা হয়তো আমরা যেটা মাপতেছি সেটা ভুল। তাই বললো না ঠিক আছে, আলোর বেগটাই ঠিক আছে, তাহলে আমরা যেটা করতেছি মানে গ্যালিলিয়ান ট্রান্সফরমেশনটা এটাই বোধহয় ভুল। তো তখন সুন্দর করে এইটাকে ভুল বললো এবং এটাকে সঠিক বললো, এবং এটাই তার আইনস্টাইন তত্ত্ব ছিল, মানে একটা স্বীকার্য ছিল। তো এই ভুলটাকে ঠিক করার জন্য, যে আলোর বেগটাই যাতে আমরা এটাই পাই, সেটা করার জন্য আমাদেরকে যেটা শেখা লাগবে সেটা হচ্ছে এলটি, মানে লরেন্স ট্রান্সফরমেশন।
এটা যদি আমরা করি, এটা আমরা নেক্সট জেনে করব, তাহলে দেখবা যে আমরা আসলেই তখন মেজার করে দেখাইতে পারবো যে সবসময় আলুটা বেগটা একই, যেটা হচ্ছে সি আসতেছে প্রতিবারে। কিছু একটা করবো আর কি, করে আর কি ওই জিনিসটা করবো, এটা নেক্সট দিন আর কি। তো এইসব কাহিনী আর কি হয়েছিল। যদিও আমি আজকে আরো অনেক কিছু আনছিলাম, ভাবলাম যে পড়াইতে পারবো, কিন্তু সময় কুলাইলো না। সমস্যা নাই। তো এইটা একটু লিখে দিই, দাঁড়াও। এই যে মাইকেলসন মন্ডল পরীক্ষার ফলাফল এগুলা আসবে পরীক্ষায়, মানে খতে আসবে। দেখাই একটা বই। এটা এটা একটু মুখস্থ করে ফেলিও। ইথার বলতে এই মহাবিশ্বে কিছু নাই, এটা প্রথমটা। গ্যালিলিও রূপান্তর সঠিক নয়, মাইকেলসন মল্লি পরীক্ষা বলে দিছে। ওই যে দেখলা সি প্লাস ভি আর সি মাইনাস ভি দিয়ে দেখাচ্ছে যে পৃথিবী সাপেক্ষে আলোর বেগ দুইখানে দুই রকম হইতেছে। কারণ সেটা তো আমরা গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন করেই বের করলাম, বাট সেটা সঠিক না। আলোর বেগ একটা ধ্রুব রাশি, এর উৎস অথবা বর্তমান মাধ্যমের গতির উপর নির্ভর করে না, এটাও এই পরীক্ষার মধ্যে প্রমাণিত হয়েছে। তো এটা আসতে পারে, ঠিক আছে। এবং আরো দুইটা জিনিস দেখে নাও, আইনস্টাইনের আপেক্ষিক তত্ত্ব। আমরা দুইটা স্বীকার্য ছিল, একটা স্বীকার্য হলো এটা, এই দুইটা জিনিস। জড় কাঠামো বা গ্যালিলীয় কাঠামোতে পদার্থবিজ্ঞানের সূত্রসমূহ অভিন্ন থাকে। অন্য কথায় বলা যায়, পরস্পরের সাথে সমবেগে ধাবমান সকল প্রসঙ্গ কাঠামোতে পদার্থবিজ্ঞানের সূত্রগুলো একই রূপ সমীকরণ দ্বারা প্রকাশ করা যাইতে পারে। মানে ওই আর কি, জড় প্রসঙ্গ কাঠামোর ক্ষেত্রে যেটা আমরা বলছিলাম, যে জড় প্রসঙ্গ কাঠামোতে যদি পরস্পর সমবেগে গতিশীল হয়, তখন পদার্থবিজ্ঞানের সূত্রগুলো সেখানে ভ্যালিড। দ্বিতীয় স্বীকার্যটা হলো শূন্যস্থানের সকল পর্যবেক্ষণের নিকটে আলোর বেগ ওই যে সর্বদা ধ্রুব থাকে। এই বেগ আলোর প্রবাহের দিক, উৎস এবং পর্যবেক্ষকের আপেক্ষিক বেগের উপর নির্ভর করতেছে না, এটা বলছে। এই আর কি, মোটামুটি এইগুলাই তাহলে আজকের আমাদের পড়াশোনা, ঠিক আছে। আজকে যে পড়াশোনা আমরা করছি এখান থেকে ম্যাথ কি কোথাও আসবে? না, আসবে না কোথাও। ইভেন অ্যাডমিশনও না আসতে পারে। তাহলে আজকে এত কিছু পড়লাম কেন? আজকে এত কিছু পড়লাম কারণ হচ্ছে এরপরে যেগুলো পড়বো সেগুলো বুঝতে হলে আজকের এই জিনিসগুলো বোঝা লাগবে, এই জন্য। এটাই আর কি। ঠিক আছে তাহলে আজকে এখান থেকে